আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। সারাদিন আজ বাংলাদেশ উত্তাল। একদিকে সচিবালয়, আর একদিকে সেনা সদর, আর একদিকে শেরপুর। সেনা সদর দিয়ে শুরু করি। আজকে হঠাৎ করে দুপুরে সেনা সদরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য রেখেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ইন্টারেস্টিং এই সংবাদ সম্মেলনটা। এখানে লেফটেন্যান্ট কর্নেল শফিক খুব দৃঢ়তার সাথে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু তার কথার ভেতরে সেই একটা আহ, বিষয় আমার খুব প্রিয়, যে বিটুইন দ্য লাইনস কি মেসেজ থাকে। তো আমার কাছে একটা প্রেস রিলিজ এসেছে, আমি একটু প্রেস রিলিজটা দেখে সেটা নিয়ে কথা বলি এবং ফাঁকে ফাঁকে সেই বিটুইন দ্য লাইনস এ কথা বলি। আহ, একটা খুব হেডলাইন করেছে সবাই, যেটা এই প্রেস কনফারেন্সে, সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। এটা বলতে হচ্ছে কেন? হেডলাইন করে কেন বলতে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই? তার মানে সেরকম কোথাও কি কোনো সম্ভাবনা ছিল বা কোনো কথা উঠেছে? অনেকটা ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না। কারণ আসুন আমরা দেখি পরে কি আলোচনা হয়েছে, কি কথা বলা হয়েছে প্রেস কনফারেন্সে, এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর টানাপোড়েন আছে কি না। ব্রিফিং এ বলা হয়েছে সীমান্তের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। ভেরি নাইস, শুনতে খুব ভালো লাগছে। আমি পরের লাইনে যাই, তাহলে এই আলোচনাটা আর একটু জুতমত হবে আর কি। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। তাই করিডোর নিয়ে তো অনেকখানি কাজ এগিয়ে গেছে। করিডোর ইজ এ রিয়েলিটি। করিডোর আপনার কাগজে কলমে চুক্তির জন্য থেমে নেই। আমি আমি কালকেও বোধহয় বলেছি যে আপনি যদি কক্সবাজার বা ওই টেকনাফ ওই এলাকায় যান, ইউ উইল সি যে একটা করিডোর ফাংশনিং। সেখানে আমেরিকান সোলজাররা কি করে, সেখানে আরাকান আর্মিরা কি করে, সেখানে যদিও তারা বলছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত একটা জটিল ব্যাপার, এখানে ইনফিল্ট্রেশন হতেই পারে আরসা আরাকান, কিন্তু আমাদের কাছে তো ভিডিও আছে। আমি এই রূপান্তরের পর্বেই দেখিয়েছি যে ভিডিওতে বাংলাদেশ আর্মি, আরাকান আর্মি এবং আমেরিকান আর্মি তিনটা বাহিনীর প্রেজেন্সি দেখা গেছে। আহ, সরকারের পক্ষ থেকে করিডোর দেওয়ার উদ্যোগ ছিল। সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ করেছে। আর্মির একটা অংশকে সরকারের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে মিলে কাজ করার চেষ্টা করেছে, এবং সেনাবাহিনীতে আহ, একটা ক্ষুদ্র অংশ করিডোরের পক্ষে ডক্টর খলিলের সাথে কাজ করেছে, এবং সেনাবাহিনীতে বেশ কিছু এক্সারসাইজ হয়েছে, সেমিনার হয়েছে। এই করিডোর দিলে কি হবে, এর পোটেনশিয়াল ইম্প্যাক্ট কি, যুদ্ধে জড়ানোর ঝুঁকি কতটুকু। এর পাশাপাশি শিলখালিতে সেই যে প্রায় 40 একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে লজিস্টিক সাপ্লাইয়ের জন্য সাপোর্ট বেস তৈরি করা হবে, সেখানে বাজেট দেওয়া হয়েছে। সো একদম করিডোর সম্পর্কে সেনাবাহিনী কিছু জানে না বা করেনি, এটা সম্পূর্ণ সত্যি না। সম্পূর্ণ সত্যি হলো সরকার অনেকটা গায়ের জোরে করিডোর দিয়ে ফেলেছিল বা দিতে চেয়েছে, এবং সরকার একটা ড্যাম কেয়ার ছিল, যে সরকার মনে করেছিল যে তাদের সব রাইটস আছে। তারা যে হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, যে রেফারেন্সের সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল, যে তারা ডেইলি রুটিন কাজগুলো করবে, ইমার্জেন্সি কাজগুলো করবে, করিডোর দেওয়া, বন্দর দেওয়া, এগুলো তাদের সাংবিধানিক ভাবে এই ক্ষমতাটা তারা পায়নি, কিন্তু তারা পাওয়ার এক্সারসাইজ করছিল, যেটা ইললিগাল, অবৈধ। এবং সেখানে সেনাবাহিনী একটা পর্যায়ে স্ট্যান্ড নিয়েছে। তো সেনাবাহিনী স্ট্যান্ড নিয়েছে নো করিডোর, ওয়ার অ্যাজ গভর্নমেন্ট কমিটেড ছিল। ডক্টর ইউনিসকে বসানো হয়েছে, এই পাপেটটাকে বসানো হয়েছে, সে আমেরিকার পারপাস সার্ভ করবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। আপনারা বলেন, আমরা বিশ্বাস করি, বাট দ্য রিয়েলিটি ডাজেন্ট রিফ্লেক্ট দ্যাট। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও জানানো হয়। তার মানে আরাকান বাহিনীর সাথে, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যোগাযোগের প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন কেন উঠেছে? তাও ভালো, তারা আবারও বলছে যে ঠাকুর ঘরে কে, আমরা কলা খাই না, এবং আমরা সেটা বিশ্বাস করছি। বাট
আমরা আসলেই বিশ্বাস করতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে আমরা বলি, তারা এই আরাকান বাহিনীর সাথে যোগাযোগ রাখবে না। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত এক মাসে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট দ্যাট ইজ কেএনএফ এর 1979 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পর্যন্ত বেশ মোট 14,000-এর বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল চট্টগ্রামে একটি গার্মেন্টস থেকে এই কেএনএফ এর প্রায় 30,000 ইউনিফর্ম বানাচ্ছিল সেখানে, এবং আরো কাপড় টাপড় ছিল সেখানে, সেগুলো উদ্ধার করা হয়েছে। এটা টেলিভিশনের নিউজে এসেছে। মানে কুকি চীনের আর্মির সেই তাদের ড্রেসটা বাংলাদেশে গার্মেন্টস বানাচ্ছে, এবং আমরা খবর নিয়ে জানিয়েছি এই কুকি চীনের এটার সাথে বাংলাদেশের একটা জঙ্গি গোষ্ঠী এবং জামাত শিবিরের একটা সম্পৃক্ততা আছে। তো দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে, সরকারের সঙ্গে মত পার্থক্য নেই, এটি আবারও বলা হয়েছে। মানে মানে কোথাও না কোথাও কোনো একটা সমস্যা আছে। আপনারা বলছেন আরেকটা সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয়, সেনাবাহিনীর যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে, তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। শেষেরটাও খুব ইম্পর্টেন্ট। মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিং এ বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটা এই যে শেষ যেটা বললেন যে মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিং এ বলা হয়, আজও ঢাকা থেকে খবর পেয়েছি যে সারা দেশে সেনা টহল আরো জোরদার করা হয়েছে। আমার কাছে আরো কিছু খবর এসেছে যে মব কন্ট্রোলে বাংলাদেশ সেনাবাহিনী বেশ অ্যাগ্রেসিভলি কিছু কাজ করেছে, বিশেষ করে আমিন বাজারে একটা, সেখানে কিছু ঘটনাও ঘটেছে। যেহেতু সেনাবাহিনীর তরফ থেকে সেটা বলা হয়নি, সো আমি আগ বাড়িয়ে বলতে চাই না, বাট দ্য বটম লাইন মেসেজ ইজ যে সেনাবাহিনী এয়ারপোর্টে তাদের টহল বাড়িয়েছে, রাস্তাঘাটে টহল বাড়িয়েছে, এবং অনেকটা অপ্রত্যাশিতভাবেই আজকে দুপুরে সেনা সদরে এই সংবাদ সম্মেলনটি করেছে। তো এই সংবাদ সম্মেলনে খুব কঠোর ভাষায় তারা তাদের করিডোর বিরোধী অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। এই করিডোর নিয়ে সরকারের সাথে তাদের তাদের কিন্তু অনেক টানাপোড়েন হয়েছে। যদিও তারা বলছে সরকারের সাথে তাদের কোনো সম্পর্কের সমস্যা নেই, কিন্তু এই করিডোরের বিষয়ে তাদের স্ট্যান্ডটা থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি আরাকান আর্মিকে গভর্নমেন্ট প্রশ্রয় দিচ্ছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে কথা বলেছে, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বিভিন্ন সময়ে কথা বলেছে, নন স্টেট অ্যাক্টরের অধীনে বাংলাদেশ মিয়ানমার বর্ডারটা এখন চলে গেছে। এটা একটা রিয়েলিটি, আমাদের এই রিয়েলিটিটা অস্বীকার তো করা যাবে না। আবার কদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে 5ই আগস্ট পর্যন্ত তো এই বর্ডার আরাকান আর্মির দখলে যায় নাই, কিন্তু 5ই আগস্টের পরে এই যে ডক্টর ইউনূস গত 9 মাসে এমন ব্যর্থ হয়েছে সে, যে দেশের করিডোরটাকে সে রক্ষা করতে তো পারেই নাই, সে নিজের থেকে আগ বাড়িয়ে তুলে দিয়েছে। এবং আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হতে যে সমস্যাটা হয়েছে, মিয়ানমার সরকার কিন্তু সিরিয়াসলি রিয়াক্ট করেছে এবং লিখিতভাবে বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে। মিয়ানমারে যে বাংলাদেশ দূতাবাসে যে সামরিক অ্যাটাচে ছিল তাকে কিন্তু পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে, এবং তাকে বাংলাদেশ সরকার উইদাউট রিপ্লেসমেন্ট তাৎক্ষণিকভাবে উদ্ধার কি বলে উইথড্র করে নিয়ে আসছে। সো এই যে সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে টানা পড়েন, শিরোনামে আপনি যাই বলেন, ভেতরে পরতে পরতে দেখা যাচ্ছে। এবং এই যে মব তো আসলে ইনুসের লোকজনই করেছে, ইনুসের সমর্থক দুর্বৃত্তরা, জঙ্গিরা, এই এনসিপির টোকাইরা, এরাই করেছে। কিন্তু আর্মি এখন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, এই মব সন্ত্রাসীদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এবং তারা এই 21শে মে যে সেনা দরবারটা হলো সেখানেও কিন্তু খুব স্ট্রিক্টলি সামরিক বাহিনীর মানে সেনাবাহিনীর প্রধান কথা বলেছেন, সেখানে খুব খোলামেলা আলাপ হয়েছে। সো গভর্নমেন্টের অনেক বিষয় তারা নাখোশ বোঝা যাচ্ছে, এবং গভর্নমেন্টের কারণে আর্মির ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্মির মানে মানুষজন আর্মি সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে। তো আর্মির জুনিয়ররা বিশেষ করে তারা আর রাজপথে থেকে এভাবে বদনাম কুড়াতে চাচ্ছে না, এবং
সকল অন্যায় অবিচার যাই হোক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দোষ গিয়ে কিন্তু আর্মির উপরে পড়ছে, কারণ সেনাপ্রধান তো 5ই আগস্ট বলেছিল দেশবাসীর জানমালের দায়িত্ব সে নিচ্ছে। সুতরাং এই অবস্থায় আজকের এই সেনা সদরটা কিন্তু, এই সেনা সদরের সংবাদ সম্মেলনটা কিন্তু খুব গুরুত্ব বহন করে, এবং এটাকে আমি খুব সাদামাটা হিসেবে দেখছি না। এটার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা নিয়ে আমাদের এখন তো আমাদের ঘটনা ঘটছে আর আমরা অপেক্ষায় থাকছি। আমি যেভাবে ডক্টর ইউনূসকে চিনি তাতে আমার মনে হয়েছে তিনি ক্ষমতার ব্যাপারে এতটাই লোভী, তিনি এতটাই নির্লজ্জ যে তিনি প্রয়োজনে দেহ ত্যাগ করবেন, তবুও ক্ষমতা ত্যাগ করবেন না। জেনারেল শাহির শামসাদ মির্জা, পাকিস্তানি আর্মির চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি, অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতা, তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন। তার এই আশা হঠাৎই উস্কে দিয়েছে বড় কিছু ঘটার সম্ভাবনা। হঠাৎ কেন এই আশা? এটা নতুন খবর নয় যে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সফর কোন উদ্দেশ্যে এবং ভারত কিভাবে এই সফরকে দেখছে সে বিষয়ে এখনকার আলোচনা। জেনারেল শাহির শামসাদ মির্জার সামরিক প্রতিনিধি দলের এই সফরের কি উদ্দেশ্য? আগেই বলেছি যে 23 অক্টোবর রাতে, মানে শেষ রাতে, তার মানে 24 অক্টোবর 6 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন এই যে শাহির শামসাদ মির্জা, তিনি এটা পৌঁছেছেন। এই সফরের প্রধান উদ্দেশ্যগুলো যেগুলো কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে সেগুলো: 1, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা দুই দেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনী এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে, যার লক্ষ্য প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুঁজে বের করা। বাংলাদেশ বসে আছে ভারতের পেটের মধ্যে, সুতরাং এইখানকে এই নতুন সহযোগিতার উদ্দেশ্যকে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর তো আর সেখানটায় ঝাঁপিয়ে পড়বে না যুদ্ধ করতে, তার মানে ভারতের জন্যেই এই ব্যবস্থা, যে ব্যবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে গেছে। 2 নম্বর কি? পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটা বাড়িয়ে তুলবার ওপরে জোর দেয়া হচ্ছে এই সফরে। 3 নম্বর হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান। উভয় দেশের মধ্যে সামরিক সম্পদ, লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও আলোচনা হতে পারে। সূত্র জানাচ্ছে এই আলোচনায় তৃতীয় পক্ষের আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত, যার বাংলা অর্থ হলো ভারত যদি বাংলাদেশে সেনা অভিযান চালায় তাহলে পাকিস্তান তার পাশে দাঁড়াবে, সেটাকে নিজের যুদ্ধ মনে করে কতটা অংশ নেবে আসবো আমরা এর পরে আলোচনায়। আপাতত মূল উদ্দেশ্য যেগুলো জানা যাচ্ছে সেগুলো বলি। 4র্থ উদ্দেশ্য সামরিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম তৈরি করা। বাংলাদেশ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প থেকে উন্নত প্রযুক্তি, বিশেষত ইউএভি যে ড্রোন, সেই ড্রোন সিস্টেম এবং চীনের F-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে, যা চীনের সাথে যৌথভাবে তৈরি। মনে রাখতে হবে ডক্টর ইউনূস কিন্তু এখানে ট্যারিফ নিয়ে আলোচনায়
তিনি ইতিমধ্যে স্বীকার করে এসেছেন যে আমেরিকার ছাড়া চীনের কাছ থেকে কোনো অস্ত্র আর নেওয়া হবে না। তারপরেও JF-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, এবং সেটা নিয়েও কথা হবে। হয়তো এই যে ক্রয়টা, এটা বাংলাদেশ সরাসরি চীনের থেকে নেবে না, নেবে পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের যেগুলো রয়েছে, কারণ পাকিস্তান তাদের JF-17 অপারেশন সিন্দুরে যেভাবে পরাজিত হয়েছে, তাতে JF-17 যেভাবে ধ্বংস হয়েছে, তাতে তার উপরে আর নির্ভর করতে পারছে না, এবং তারা মনে করছে এই পুরো জিনিসটা বাংলাদেশকে কাবাডির মতো, যারা দরকার নেই লোহার দরে বাংলাদেশকে দিয়ে দাও, বাংলাদেশ সেগুলো নিয়ে থাকুক, এবং পাকিস্তান আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্র নেবে। 5 নম্বর উদ্দেশ্য কি? এই সফরে বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এইবার এই টোটাল বিষয়টা অনেকেই মনে করছেন যে ভারতের উদ্বেগ বাড়িয়েছে। ভারত জানতো যে এই জিনিসগুলো হবে। তার কারণ হচ্ছে এই যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের একাধিক সামরিক কর্তা বলেছেন যে এবার শুধু পশ্চিম নয়, পূর্ব সীমান্তেও লড়াই ছড়িয়ে দেওয়া হবে। পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ। সুতরাং সেই সীমান্তের জন্য এবার লড়াইটা হবে। এটা ভারতের উদ্বেগ নয়, উদ্বেগ নয় ভারতের। ভারত যদিও খুব ভালোভাবেই নজর রেখেছে, বিশেষ করে চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যেভাবে বাড়াচ্ছে বাংলাদেশ, সেটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। কারণ ওই যে বলা যায় না, পাগলা কুকুরকে তো বিশ্বাস নেই, সে তো তার নিজের খেয়ালে গিয়ে কামড়ে দিয়ে দিতে পারে কাউকে। সুতরাং জেনারেল মির্জার এই সফরকে ভারত নজর রেখেছে এর ওপরে। জেনারেল মির্জার আগেও পাকিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন, যার মধ্যে রয়েছে জয়েন্ট স্টাফ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব এবং 15তম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল। তারা ঘুরে গেছেন কয়েকদিন আগে। ফেডারেলের পরে আবার শামসাদে মির্জার পরে আসছেন পাকিস্তানের ফেডারেল ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহাদ খান চিমা। তিনি এরপরে সফর করবেন। তিনি হচ্ছেন ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলতে যা বোঝায় তাই। তিনি 26শে অক্টোবর আগামীকাল 9 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন। এরও উদ্দেশ্য হচ্ছে নানা বাণিজ্যিক বিষয়। বাণিজ্যিক বিষয়টা কেমন সেটাও একটু বলি, যে মনে রাখবেন যে 27শে অক্টোবর ঢাকায় পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের 9ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যা 2005 সালের পর এই প্রথমবারের মতো, কত বছর পর? প্রায় 20 বছর পর বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। এর কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নাকি পাকিস্তানের সাথে যাতে আরো ভালো ব্যবসা করতে পারে সেইটা। তো ব্যবসাটা কেমন আছে বাংলাদেশের? 2024-25 অর্থ বছরের কথাটা বলি। বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে। কে আমদানি করেছে? বাংলাদেশ। কত আমদানি করেছে পাকিস্তান থেকে? $78.7 কোটি মূল্যের পণ্য। আর রপ্তানি করেছে কত? $8 কোটি মূল্যের পণ্য। তার মানে দাঁড়ালো কত? প্রায় $71 কোটি বাংলাদেশ তার, এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, মানে তার এটা ঘাটতি বাণিজ্য পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ বলছে এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চা, পাট, পণ্য, ওষুধ, তৈরি পোশাক, ইলেকট্রিক সামগ্রী এসব তারা রপ্তানি করবে পাকিস্তানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আর কি করবে বলেছে, যে কৃষিক্ষেত্রে সহযোগিতা হবে, বিশেষত হালাল খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে একটা চুক্তি হতে পারে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI
এবং পাকিস্তানের হালাল অথরিটি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, একটা স্পেশাল ইকোনমিক জোনও বাংলাদেশ সম্ভবত পাকিস্তানকে বিনিয়োগের জন্য দেবে এবং মনে করা হচ্ছে এটা এমন জায়গায় দেয়া হবে যেখানে ভারতের ওই চিকেন নেক যদি কাছাকাছি হয় সেই সব অঞ্চলেও এটা একটা দেয়া হতে পারে, চট্টগ্রামের আশেপাশেও এটা দেয়া হতে পারে। তো পাকিস্তান শিল্পের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেবে বাংলাদেশের সরকার। উভয় দেশ আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে। সফরের সময় চিমা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। একটু আগে যেটা বলছিলাম বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা, সেটা বলি। আগেই বলেছি যে 2024-25 সালে এইটা বাংলাদেশের, এর আগে বাংলাদেশ এই সময়ে প্রায় 78.7 কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে, যার মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়েছে প্রায় 71 কোটি ডলার আর মাল এখান থেকে গেছে 7 কোটি ডলার। এই বাণিজ্যটা 20% বৃদ্ধি পেয়ে এখন 86.5 কোটি ডলারে পৌঁছেছে। পাকিস্তান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে যে পাকিস্তান আগামী কয়েক বছরে বাংলাদেশে রপ্তানি ও 3 বিলিয়ন ডলারে তুলতে পারবে। তার মানেটা হলো আরো বেশি ডলার পাকিস্তানকে দিয়ে তাদেরকে অর্থনৈতিক সুবিধে দেবে বাংলাদেশ। আগেই বলেছি যে বাংলাদেশ ঘাটতিতে চলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়, ঘাটতির পরিমাণ প্রায় 80 কোটি ডলারের মতো। এটা তো কমবেই না, বরং বাড়বে। কি চমৎকার ব্যবসায়িক বুদ্ধি বাংলাদেশের বর্তমান সরকারের। আঞ্চলিক ভূ রাজনীতিতে এই যে প্রভাব, এই সামরিক অর্থনৈতিক সম্পর্কের উষ্ণতা একটা বড় পরিবর্তন আনবে। শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং পাকিস্তানের সমালোচনা করত, কিন্তু 24 আগস্টে তার পতনের পর বাংলাদেশ তার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে এবং সেই অনুযায়ী চীন, পাকিস্তান, তুরস্ক এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছে। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। আমি আগে বহুবার বলেছি, অনেক প্রতিবেদনেই বলেছি, মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না, জামায়াতে ইসলামীও নির্বাচন চায় না। তার কারণ নির্বাচন না করে ভোটে না জিতে যেভাবে ক্ষমতা তারা ভোগ করছে, ভোটে দাঁড়ালে সেই ক্ষমতা নাও থাকতে পারে। সুতরাং তারা নির্বাচন স্থগিত করতে তারা নানা রকম ছুতো খুঁজছে। আর এই ছুতোর ব্যাপারে যুদ্ধ কিন্তু খুব ভালো কাজ দেয়। অপারেশন সিন্দুরের পরাজয় পাকিস্তান ভুলতে পারছে না, চাইছে যুদ্ধকে পূর্বে ছড়িয়ে দিতে একাধিকবার সেটা বলেছে। যুদ্ধ চলবে, নাশকতা চলবে। জামায়াতের দ্বিতীয় ব্যক্তি ওই নায়েবে আমির, তিনি ওই ডাক্তার তাহের তো বলেই দিয়েছেন 50 লক্ষ যুবক তৈরি আছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুতরাং যুদ্ধ বাঁধাবার একটা চেষ্টা ঘোরতরভাবে চলছে। আর ভারতও কিন্তু এখন চায় এই যুদ্ধটা বাঁধলে বোধহয় খারাপের থেকে ভালোই হবে, কারণ ভালো রকম শিক্ষা পেয়ে বাংলাদেশের এই সরকার, এই হাল্লা রাজার বিদায় হয়ে যাবে। যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা এবার তার থেকে হয়তো মুক্ত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশেরও যারা বর্তমান সরকারের পতন চায়, তারাও চাইছে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারকে, সুতরাং বাধুক যুদ্ধ। ভারতও চাইছে ওয়ান্স ফর অল, শিক্ষাটা দিয়ে দাও, আর দেরি করো না। অবশেষে সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। গাজীপুরের সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর এবং যুবলীগের কাণ্ডারি এক সময়কার
যুবলীগের কাণ্ডারি আমাদের সম্রাটকে নিয়ে। আসলে আপনি একটু ভেবে দেখবেন ভাই, আমার ভাই বোন যারা আছেন বা উচ্চপদস্থ নেতা যারা আছেন, আপনাকে একটু ভেবে দেখবেন যে জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হচ্ছে না কেন? তাদেরকে ঢাকা শহরে মিছিল মিটিং করার এবং শক্তি প্রদর্শনের জন্য কাজে কেন লাগানো হচ্ছে না? অনেকে হয়তো চিন্তা করছেন কি আমি এগুলো কি বলছি, কিসের কাজে লাগানো হচ্ছে না, এই তো জাহাঙ্গীর ভাই অমুক জায়গায় কাজে লাগছে, সম্রাট ভাই অমুক জায়গায় কাজে লাগছে, এগুলো তো আপনারা অনেকেই বলছেন, ভাবছেন। কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা সত্য কথা বলি, আমি জাহাঙ্গীর এবং সম্রাট দুজনের সাথে সরাসরি ব্যক্তিগতভাবে কথা বলেছি, ব্যক্তিগতভাবে, এবং একদিন দুই দিন নয়, বেশ কিছুদিন ধরে কথা বলছি তাদের সাথে। তাদের দুইজনেরই যে আমাদের সাথে আনার জন্য যে সামনে আসেন ভাই কথা বলেন, তখন ওনাদের একটাই কথা যে ভাই ছোটখাটো করে অল্প করছি, কিন্তু কি করব বলেন, আমাদের উপর থেকে তো বহিষ্কার আদেশই প্রত্যাহার নেই। জাহাঙ্গীরের উপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলো বলা হয়নি, তার সেই পদ পদবি ফেরত দেওয়া হয়নি। সম্রাটের উপরে বহিষ্কার আদেশ এখনো আছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন, সে আওয়ামী লীগ সরকারের আমলে করা সেই মামলাগুলোতে সম্রাটের হয়তো 2-4 দিনের ভিতরে এই মামলায় জেল হয়ে যেতে পারে, রায় হয়ে যাবে। এমন একটা অবস্থা বর্তমানের এই ইন্টারিম গভর্নমেন্ট করবে যাতে সম্রাট কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তো তার বিরুদ্ধে যখন রায়গুলো কার্যকর করে রায় দিয়ে দিবে, তো সে আজকে মিছিল করে ধরা খাইলে সে কি করবে? সে কোন পরিচয়ে তাকে জেলে দিবেন? আপনার তৃণমূল কর্মী, আওয়ামী লীগ নেতারা কি এখনো মাথায় ঢুকে নাই যে এই দুইজনকে যদি আমরা কাজে লাগাতে পারি অন্তত 1 লাখ লোকের মিছিল এরা দুজন করতে পারবে? এই বিশ্বাস আমার আছে, এবং এটা আমার মনে হয় ছাত্রলীগ যুবলীগ সহ সারা বাংলাদেশের প্রচুর লোকজনের মধ্যেই এই বিশ্বাস আছে যে জাহাঙ্গীর এবং সম্রাট কিছু করে দেখাতে পারবে। আজকের এই ভিডিওটা এই জন্য আমি করলাম যে সারা দেশের মানুষ যারা আমাকে ভালোবাসেন, যে ভাইয়েরা বোনেরা এবং মুরব্বীরা আমার ভিডিওগুলো শুনেন, তাদের সকলের কাছে অনুরোধ, একটু জোর আওয়াজ তুলেন, ফেসবুকে লেখেন, সব জায়গায় লেখেন, যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত যায় যে জাহাঙ্গীর এবং সম্রাটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, সম্রাট এবং জাহাঙ্গীরকে ঢাকার দায়িত্ব সরাসরি দিয়ে দেওয়া হোক, যে তোমরা যা করার করো, মিছিল মিটিং চাই, আর কিছু না। আচ্ছা, এখনো যতটুকু জানতে পারতেছি যে অনেক সময় বলা হচ্ছে যে মানে ওই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওই নানক, অমুক তমুক এদেরকে আনা হয়েছে, এই দুইজন এদের সাথে কন্টিনিউশন করে ইয়ে করবেন না। আমার মনে হয় না সেই সময় এখন আর আছে আমাদের, কারণ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বা নানক, চানক, কানক এদের দিয়া এদের নেতৃত্ব এখন আর কেউ মানবে না। মাননীয় সভানেত্রী, আমাদের প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বই মানবে। আমার মনে হয় মাননীয় নেত্রী আপনি নিজে এদেরকে বলেন যে জাহাঙ্গীর তুমি এবং সম্রাট তোমরা তোমাদের কাজ করো, সরাসরি রিপোর্ট আমার সাথে করবা, তার মানে আপনার সাথে করবো ওরা রিপোর্ট। জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগিয়ে সরাসরি যাতে জাহাঙ্গীর এবং সম্রাট মাননীয় নেত্রী আপনার সাথে কথা বলে, আপনার কাছেই রিপোর্ট করে, অন্য কারো কাছে না। এরা দুইজন আপনার কাছে রিপোর্ট করবে, আপনি নির্দেশনা দিবেন, ওরা আপনার কাছে রিপোর্ট করবে। হিসাবটা ওইভাবে রাখেন নেত্রী। এই যে 13-14 ধাপ ঘুরে যাইতে যাইতে নেত্রী আপনার কান পর্যন্ত পৌঁছায় না আসলে কি হচ্ছে, যেটা গত 15 বছরে হয়েছে। গত 15 বছরও হয়েছে যে আপনার কান পর্যন্ত সত্য ঘটনা যায়নি, আর যেই কারণে 5ই আগস্ট 2024 ঘটেছিল। যদি আপনার কাছে আসলে সত্য ঘটনাগুলো যেত তাহলে তো আপনি এটা সিদ্ধান্ত সরাসরি নিতে পারতেন। আপনার চতুর্পাশে এমন ভাবে ঘিরে আছে যে তৃণমূলের কথা, এখন যেমন আপনি তৃণমূলের প্রতিটা কর্মীর সাথে কথা বলছেন, সবাইকে আপনি বলছেন যে তোমাদের যার যা কিছু আছে ঝাঁপাই পড়ো, লাফাই পড়ো, পড়বে নেত্রী। হাজার হাজার ছেলে পেলে আছে এখনো জীবন দেওয়ার জন্য। সুতরাং নেত্রী আপনার কাছে একটাই আবেদন, জাহাঙ্গীর আর সম্রাটকে আপনি সরাসরি আপনার ইয়েতে নিয়ে যান, যে ওরা আপনার কাছ থেকে নির্দেশ নিবে, আপনার কাছে রিপোর্ট করবে। আমি না, আমার মনে হয় বাংলাদেশের এরকম লাখ কোটি লোকের আপনার বিশ্বাস যে এরা দুজন করে দেখাবে। এই যে 35টা যে নেত্রী 35টা যে মিছিল হয়েছে, এরা হয়তো 2-3টা মিছিলই এর চেয়ে বেশি হবে। এবং আমার বিশ্বাস, আমার না খালি বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ নেতাকর্মীর বিশ্বাস যে কর্মী বাহিনী যদি এই দুইজনের নেতৃত্বে নামে, তাদের কোনো কিছু হলে সেটার দায় দায়িত্ব এরা নিতে পারবে। নেত্রী আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে জাহাঙ্গীর এবং সম্রাটকে
সামনে আনুন এবং প্রয়োজনে ঢাকা শহরের পুরো দায়িত্ব, ঢাকা গাজীপুর পুরো দায়িত্ব বলেন যে মিছিল মিটিং সবকিছুর দায়িত্ব এই দুইজনকে দেন। বাকিরা থাকবে সহযোগী, বাকিরা থাকবে, কোনো সমস্যা নাই, বাকি সমস্ত সংসদ সদস্য সবাই থাকবে, কিন্তু ছেলে পেলে নামাইতে পারবে জাহাঙ্গীর, ছেলে পেলে নামাইতে পারবে সম্রাট। 50,000 বা 1 লাখ ছেলে পেলে নামানো কোনো সমস্যা হবে না, তারা নামিয়ে দিতে পারবে। সুতরাং দেশবাসী এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসুন সকলে মিলে এই আওয়াজটাই তোলেন, যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত খবরটা যায় যে এখন আমাদের দাবি, তৃণমূলের কর্মীদের দাবি, জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হোক সরাসরি নেত্রীর নির্দেশ শোনার অনুযায়ী, যে আমরা আর কোনো নেতা মানি না, নেত্রীকে একক নেতা মানি, নেত্রী জাহাঙ্গীর এবং সম্রাটকে যা বলবে তাই হবে। হয়তো এই বিশ্বাস আমার আছে, আপনাদেরও আছে নিশ্চয়ই। সুতরাং আসুন সকলে মিলে এই কাজটুকু করি। জয় বাংলা, জয় বঙ্গ।